আপনার শার্ট ভিজে যাচ্ছে, বৃষ্টিও বেড়ে গেছে, ভেতর করে দাঁড়ান, নয়তো পরে ঠান্ডা লেগে যাবে। অল্প স্বল্প কাঁপা কণ্ঠ শুনে তাকালো মাহাত, খুব শান্ত দৃষ্টি বলল, আমি ভেতর করে দাঁড়ালে তোমার একদম কাছে ঘেসে দাঁড়াবো তরি, তুমি সেটা পছন্দ করবে না। হকচকিয়ে উঠল তরি। লোকটা তার সঙ্গে সর্বদা তেরামো করেই কথা বলে, সোজা কথা যেন তার স্বভাবেই নেই। আর চোখে মাহাদের মুখটা একবার পরখ করে নিল সে। চোখ মুখ কুঁচকে রেখেছে, কপালে কত শত ভাঁজ। মাহাদ কি কোনো কিছু নিয়ে চিন্তিত? ছোট্ট নিঃশ্বাস ফেলে অন্যদিকে তাকাতে গিয়েও তাকাতে পারল না তরি। আঁতকে উঠল মাহাদের হাতের ক্ষতবিক্ষত আঙুলগুলো দেখে। কণ্ঠে ভিড় জমালো দৃঢ় উৎকণ্ঠা। হাত এমন লাল হয়ে আছে কেন আপনার? আবার মারপিট করেছেন? বারবার একই কাজ কেন করেন? মাহাদ একবার বিরক্ত চোখে বাম হাতটার দিকে তাকালো, এরপর নির্বিকার ভঙ্গিতে হাতটা ঝাড়তে ঝাড়তে বলল, আরও করব, উঠতে বসতে মারপিট করে জীবন দিয়ে দেব, তোমার কথা শুনবো না। তরি দীর্ঘশ্বাস ফেলল। একবার আশপাশটায় নজর বুলিয়ে হালকা গলায় বুঝাতে চাইল, আমি আপনাকে আগেও বলেছি আমাদের মাঝে কোনো সম্পর্ক হওয়া সম্ভব না, তবুও কেন আমার পিছনে নিজের সময় নষ্ট করছেন? কারণ আমি অপেক্ষা করতে জানি। শান্ত স্বাভাবিক স্থির কণ্ঠের একটি বাক্য, যা তরির বুক ভারী করে দিল। আগত নিঃশ্বাস আটকে দিল তক্ষুনি। এই উগ্র মেজাজি ছেলেটা কেন বুঝে না সে ভালোবাসতে পারবে না, পারে না, সেই অধিকার তার নেই, তবু কেন পিছু পিছু ঘোরে? বৃষ্টি কমে এসেছে, তীব্র ভাব কাটিয়ে ঝিরিঝিরি করে এক একটা ফোঁটা গগন থেকে নেমে আসছে। মাহাত ছাউনি থেকে বেরিয়ে এলো, চারপাশে তাকিয়ে রিক্সা খুঁজল। একটাও খালি রিক্সা নেই, সব যাত্রীরা আগে ভাগে দখল করে নিয়েছে। যাও একটা পাওয়া গেল, নাম চাচ্ছে অনেক। মাহাত রাজি হয়ে গেল, তরি বেঁকে বসলো। সে কিছুতেই এই রিক্সায় উঠবে না, এত দাম দিয়ে রিক্সা নিতে হলে তো সে আগেই নিত, বৃষ্টি কমের অপেক্ষা করতো নাকি? মাহাত সূক্ষ্ম চোখে চেয়ে গাঢ় ধমক লাগালো, রিক্সা না উঠলে আমি কিন্তু তোমাকে আমার বাইকে উঠাবো, কোনো বাধা মানবো না। অগত্যা তরিকে সেই রিক্সা করেই বাসায় ফিরতে হয়েছে। ফেরার সময় মাহাত তরির সাথে সাথেই ছিল, বাইকে করে রিক্সার পিছু পিছু আসছিল। তরি খেয়াল করেছিল আগাম জ্বরে জর্জরিত মাহাতকে, যার মুখশ্রী রক্তিম লাল, দৃষ্টি নিভু নিভু। লোকটার যে বৃষ্টির পানি একদম সহ্য হয় না। বিশাল দোতলা বাড়িটি তরির মামার। এক মাস আগে উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসেছিল সে। হলে সিট খালি না পাওয়ায় এখন এখানেই থাকে। জুতা খুলে ভেতরে ঢুকতে না ঢুকতে সালেহা দৌড়ে এলো তরির কাছে, উৎকণ্ঠা হয়ে বলল, এমনি ভিজে গেছো কেমনে আপা? সত্যি লাগবো তো, রুমে গিয়া তাড়াতাড়ি জামা পাল্টাও, আমি সুপ আনতাছি। তরি একটু হাসল, ক্লান্ত শরীরে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, এত ব্যস্ত হতে হবে না সালেহা, আমি ঠিক আছি। বাড়ির সবাই কোথায় দেখছি না যে? তরির কথা একটুও মান্য করেনি সালেহা। ভীষণ ব্যস্ত পায়ে রান্নাঘরে চলে যায়। প্রশ্নটাও হয়তো শোনেনি। দোতলার একদম কোণার ঘরটা তরির। তার ঘরের বাম পাশে বিশাল বড় লাইব্রেরি। মামার ছোট ছেলের আবার বই পড়ার অনেক শখ, তাই আস্ত দুটো রুমের জায়গা নিয়ে লাইব্রেরি ঘরটা বানিয়েছে সে। এমন যশোরের আমার লাইব্রেরিতে ঢুকছেন কেন? পারমিশন কে দিয়েছে আপনাকে? গম্ভীর থমথমে পুরুষ কণ্ঠটি কানে যেতেই তরি চমকে উঠল, শরীর একটু কাঁপলো যেন। সে তো লাইব্রেরির দরজাটা বন্ধ করেছিল। আর কিছু না, সামনে তাকিয়ে দেখলো মামার ছোট ছেলে প্রণয়। হাতে গোনা কয়েকবারই ছেলেটার সাথে দেখা হয়েছে তার, তবে কখনো কথা বলা হয়ে ওঠেনি। প্রণয় আবারও বলল, কিছু বলছেন না কেন? কেন ঢুকতে চাচ্ছেন ভেতরে? তরি মাথা নুইয়ে আমতামতা করলো, আমি ঢুকছিলাম না ভেতরে, হাত লেগে দরজাটা খুলে গিয়েছিল, তাই দরজা বন্ধ। কথা শেষ হলো না, সামনে দাঁড়ানো প্রণয় সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আমার জানা মতে এই জায়গাটা তো এত ছোট না, একটা ট্রাক যেতে পারবে। এত জায়গা থাকতে আপনি দরজার কাছে গেলেন কিভাবে? মাথা নোয়াতে নোয়াতে গলার সাথে থুতনি লেগে গেল তরির। সে কী উত্তর দেবে? হোঁচট খেয়ে পড়ে যাওয়া থেকে বাঁচতে দরজাটা একটু ধরেছিল, অমনি দরজা খুলে গেছে। এটা বলবে? কথাটা কি আদৌ কারো বিশ্বাসযোগ্য? আগে যদি জানতো সামান্য দরজায় হাত রাখার জন্য এত কিছু হবে, তাহলে
ওই দরজার দিকে মুখ ফিরিয়েও তাকাতো না কোনো দিন। জবাব না পেয়ে প্রণয় আরও গম্ভীর হয়ে উঠল, বলল, পরের বার যেন আমার লাইব্রেরি ঘরে আপনাকে না দেখি। ভেজা জামা কাপড় পরে আছেন, চেঞ্জ করুন যান। তরি যেন হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু পরক্ষণেই মিনমিনে স্বরে প্রণয়কে জিজ্ঞেস করলো, মামিরা কোথাও কি গিয়েছে? ওদের কাউকে দেখছি না। তারপর একটু থেমে কেমন করে যেন দেখলো তরিকে, তীব্র পর্যবেক্ষণ দৃষ্টি, বলল, এবার প্রণয়কে খানিকটা অদ্ভুতই মনে হলো তোদের। এই তো একটু আগেও রুক্ষ আচরণ করছিল তার সাথে, এখন আবার এত যত্ন নিচ্ছে কেন? তরি অত শত ভাবল না, ঘরে ঢুকে কোনো মতে জামা পাল্টে কম্বলের নিচে ঢুকে পড়ল। ইস কি ঠান্ডা! এর মধ্যে সালেহাও তার বানানো গরম গরম স্যুপ নিয়ে হাজির হয়ে গেছে। হতাশার সুরে তরিকে জিজ্ঞেস করলো, বেশি খারাপ লাগতেছে আপা? তরি স্যুপ খেতে খেতে জবাব দিল, হারে দূর, ওসব বৃষ্টি টিষ্টিতে আমার কিচ্ছু হবে না। আজকের দিনটা একটু খারাপ লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। গ্রামে এমন কত ভিজেছি। সালেহার চিন্তা তবু কমল না, সে তার মতো করেই বলল, স্যুপ খাইয়া ওষুধটা চোখ বন্ধ কইরা গিলালো আপা। প্রণয় ভাইজান দিছে, ডাক্তার মানুষ, তাড়াতাড়ি ঠিক হইয়া যাইব। তোমার এভাবে দেখতে আমার একটুও ভাল লাগতেছে না। জবাবে এবার শুধুই হাসলো তরি। আরেক চামচ স্যুপ মুখে দেবে অমনি ফোনটা ভাইব্রেট করে উঠল। মাহাত কল করেছে, সে আর চোখে দেখল, তবে ধরল না, ফোন উল্টো করে রেখে দিল। কিন্তু এতে যেন ভীষণ বিরক্ত হলো সালেহা। সে চোখ মুখ কুচকে শুধালো, ফোন ধরতেছ না কেন আপা? জানো আমার ফোন এমন কইরা কেউ না ধরলে আমি যে কি বিরক্ত হই। তোমারে যে ফোন দিছে সেও তো বিরক্ত হইব, তাই না? কল ধরো। তরিরও মনে হলো মাহাত এখন কেমন আছে তা জানা উচিত। স্যুপের বাটিটা একপাশে রেখে ফোন হাতে নিল সে। রিসিভ করে কানে রাখতেই ওপাশ থেকে জোরালো ধিমে যাওয়া কণ্ঠে শোনা গেল, তুমি আমাকে ভালোবাসো না কেন তরি? তরি চুপ করে রইল। লোকটা জ্বরের ঘোরে এই একই প্রশ্ন করছে। জ্বর না এলেও মাথার সূক্ষ্ম যন্ত্রণায় কপালে কতগুলো ভাঁজ পড়ে গেছে তরির। চোখ মুখ কুঁচকে ফেলেছে। তার ঘরটা অন্যান্য ঘর থেকে ছোট, ছিমছাম, মেঝেতে সাদা চকচকে টাইলস, মাথার ওপর বৈদ্যুতিক পাখার ভটভট খটখট শব্দ যেন আরও জ্বালাচ্ছে। টেবিলের ওপর রাখা স্যুপটা ঠান্ডা হয়ে গেছে প্রায়। ঘরের বড় বড় দুটো জানালা গিয়ে সন্ধ্যার কমলাটে আকাশ দেখা যাচ্ছে। তরি ফোন কানে রেখে ওদিকেই তাকিয়ে আছে। ওপাশে থাকা মাহাত অবিরাম এটা সেটা বলে যাচ্ছে, উল্টাপাল্টা কথা। সে একবারও জবাব দিচ্ছে না, চুপচাপ শুনছে শুধু। তোরই এমন উদাসীনতা দেখে সালেহা চিন্তিত সুরেই বলল, কি হয়েছে আপা? তুমি এমনে ফোন কানে দিয়া বসে আছো কেন? জ্বর আসতেছে? আকাশ থেকে নজর সরিয়ে সালেহার দিকে একবার তাকালো তরি। উত্তরে শুধু মুচকি হাসলো। ফোনের ওপাশ থেকে তখন মাহান ভাঙা অথচ দৃঢ় গলায় বলছিল, তরি, আমি মারপিট করি বলেই তুমি আমাকে পছন্দ করো না, তাই না? কথা দিচ্ছে তুমি আমাকে ভালোবাসলে আমি সব গুন্ডামি ছেড়ে দেব, একদম ভালো ছেলে হয়ে থাকবো, প্রমিস। তরি ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এমন কথা আপনি কতবার দিয়েছে মাহাত? আদৌ কখনো কথা রেখেছেন? তুমি তো আমাকে কখনো ভালোবাসোনি তরি। ছোট একটি বাক্য, অথচ এই বাক্যের ভেতরকার গভীরতা, অভিমান, হাহাকার সব যেন তরিকে নিমিষেই নিয়ে দিল। নিজের কাছেই নিজেকে ছোট মনে হতে লাগলো। তরি অনুভব করছিল মাহাদের দ্রুত শ্বাস নেওয়া, হাঁসফাঁস করা, মাঝে মাঝে জ্বরের ঘোরে ক্ষীণ ঘুমিয়ে ওঠা। লোকটা কি বেশি অসুস্থ? ওষুধ খেয়েছে তো? সে প্রাকাশ্যে জিজ্ঞেসও করলো, ওষুধ খেয়েছেন? খাওয়ানোর তো কেউ নেই। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন, রাখছি। অমনি মাহা তাড়াতাড়ি বলে উঠল, ফোন কাটবে না তরি, আর একটু কথা বলবো। তরি শুনল, কল কাটলো না। মাহাদি বলতে রইল, আমার ভীষণ একা একা লাগছে তরি। বাসায় কেউ নেই, কথা বলারও কেউ নেই, একটা বউও নেই, রুমও অন্ধকার করে রেখেছে। এখন যদি জিন এসে আমাকে মেরে ফেলে তখন কি হবে? আমি কি আর তোমার সাথে দেখা করতে পারবো না? সালেহা কেমন বেহায়ার মতো তাকিয়ে আছে তরির দিকে, অবিশ্বাস্য চোখে গিলে খাচ্ছে যেন। তরির অস্বস্তি লাগছে। সালেহার সামনে কথা বলতে জড়তা কাজ করছে খুব। অস্বস্তি নিয়েই বলল, ফোন রেখে ঘুমানোর চেষ্টা করুন মাহাত, জ্বর আপনাকে পুরো কাবু করে ফেলেছে। তরির কথার ধার ধারল না মাহাত, করুণ সুরে বলল,
আমার ক্ষুধা লেগেছে তোরি, কিছু খাবো। বাসায় রান্না করেনি? আছে তো, এসে নুডলস বানিয়েছিলাম। এখন আর খেতে ইচ্ছে করছে না, তিতা তিতা লাগে। কাজের আন্টি আসেনি আজকে? বৃষ্টি হয়েছে না? বৃষ্টি হলে তো খালা আসে না। এমত অবস্থায় মাহাদের জন্য খুব মায়া হলো তোরির। মাহাদের মা নেই, বাবা যদিও আছে কিন্তু তিনি গ্রামে থাকেন। একা একা ঢাকা শহরে পড়তে এসে মাহাদও বকে গেছে। সারাদিন মারপিট এর সাথে ওর সাথে লেগেই থাকে। বাবার টাকাই ফুটানি করে, বেহিসাবি উড়োউড়ি। তোরে মাঝে মাঝে ভাবে সেই ছেলেটার সাথে জড়ালো কীভাবে। বুক ছেড়ে লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতেই নিজেকে ধাতস্থ করলো তোরি। হালকা কণ্ঠে বলল, তিতা লাগলো খেয়ে নিন মাহাত, রাখছি, আর কথা বলতে পারবো না। সালিহা এতক্ষণ কথা বলার সুযোগ খুঁজছিল। তোরই কল কাটতেই উৎফুল্লতায় বেদিশা হয়ে প্রশ্ন ছুড়ল, আপা তুমি প্রেম করো? তৎক্ষণাৎ চোখ বড় বড় করে তাকালো তোরি, আলতো ধমক দিতে চাইল। কী সব জিজ্ঞাসা করছো সালেহা? মাথা ঠিক আছে? কিন্তু সালেহা নাছর বান্দা, সে জেনেই ছাড়বে। তোরির কাছে এগিয়ে এসে ওর হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কও না আপা, তুমি কি প্রেম করো? ভাইজানের নাম কি? আমারে আগে কও নাই কেন? তোরি নিজের হাত ছাড়িয়ে বলল, এমন কিছু না সালেহা, বেশি ভাবছো তুমি। আমার ফ্রেন্ড হয়, এমনিতেই ফোন করেছে। সালেহা একটু বিশ্বাস করলো না কথাটা। মন খারাপ করে মুখটা একটুখানি করে তাকিয়ে রইল, যেন সে ভীষণ কষ্ট পেয়েছে তোরির কথায়। তোরি তপ্ত নিঃশ্বাস ফেলল। সালেহার গাল আদুরে ভাবে টেনে বলল, রাগ করছো কেন সালেহা? তোমার জন্য আমি আসার সময় কিটকেট এনেছিলাম, খাবে না? কিটক্যাট চকোলেট 15 বছরের কিশোরী সালেহার ভীষণ প্রিয়। কিটক্যাটের কথা শুনতেই সে হেসে ফেলল, লাজুক কণ্ঠে বলল, তুমি অনেক ভালো আপা। তোরিও হাসল। ওর মাথায় সস্নেহে হাত বুলিয়ে বলল, আমার ব্যাগটা নিয়ে আসো, কিটক্যাট দিচ্ছি। তোরির মামি আয়েশা খাতুন এলেন রাত 9টার সময়। তোরি তখন ঘুমিয়েছিল মাত্র, কিন্তু নিচ থেকে আসা প্রবল চেঁচামেচিতে আর ঘুমাতে পারল না। কিছুক্ষণ বিছানার এপাশ ওপাশ করে উঠে বসলো, তারপর মাথায় কাপড় জড়িয়ে বেরিয়ে পড়ল রুম হতে। আয়েশা খাতুন প্রায় সবার জন্য শপিং করে এনেছেন। সোফায় গোল হয়ে বসে আছে ওনার আত্মীয় স্বজন। তোরির বসার জায়গা নেই, সে ধীরে স্থিরে পায়ে সালেহার পাশে গিয়ে দাঁড়ালো। প্রায় সঙ্গে সঙ্গে আয়েশা খাতুন গম্ভীর চিত্তে তোরির দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বললেন, এটা তোমার, নাও। তোরিও বাধ্য মেয়ের মতো নিল। পাশ থেকে সালেহা ফিসফিসালো, তোমারে কি দিছে আপা? দেখি। আমারে 3 পিস দিছে 2টা। উত্তরে প্যাকেটটাই সালেহার হাতে ধরিয়ে দিল তোরি। সালেহা প্যাকেট খুলে ভেতরের কামিজ উল্টে পাল্টে দেখল, এরপর ভীষণভাবে মুখ বিকৃত করে নাক ছিটকে বলল, আমি কাজের মাইয়া দেখা আমারে সুতির জামা দিছে। তুমি তো ম্যাম সাহেবের ভাগ্নি লাগো, তোমারে এমন জামা দিছে কেন? বাকিগো তো ভালাটাই দিছে। এত হিংসা এই মহিলার ভিতরে, আল্লাহ! সঙ্গে সঙ্গে চোখ রাঙালো তোরি, নিচু গলায় বলল, তোমার বড় হই সালেহা, ভাষা ঠিক করো। সালেহার এবার তোরির ওপরে রাগ উঠল। এই মহিলা এত এত কথা শোনায় তোরিকে, অথচ তোরি প্রতিবাদও করে না। অসহ্য স্বজন প্রীতি। সে অস্পষ্টভাবে বিড়বিড়ালো, বড়র খেতাপুরি। প্রণয় নিঃশব্দে তোরির পাশে এসে দাঁড়িয়েছে। তোরি খেয়াল করেনি প্রথমে। কানের কাছে প্রণয়ের ফিসফিসিয়ে বলা গাঢ় প্রশ্ন শুনে চমকে উঠল। সে বলছে, তোমাকে অসুস্থ লাগছে, ওষুধ খাওনি? তোরি এবার হক চকিয়ে তাকায়, এরপর আবারও দৃষ্টি সরিয়ে নেয়। মিনমিনিয়ে বলে, খেয়েছি। গুড। প্রণয়কে দেখে তার চাচাতো বোন বলে উঠল, ভাইয়া এদিকে এসে বসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? বলতে বলতে একটু সরে গিয়ে বসার জায়গা করে দিল প্রণয়কে, কিন্তু নিজ জায়গা থেকে সরল না প্রণয়। ঠায় দাঁড়িয়ে একরোখা উত্তর দিল, এইখানে ঠিক আছে, আমি বসবো না। খাবার টেবিলে জড়সড় হয়ে বসে আছে তোরি। এতগুলো মানুষের সামনে বড্ড অস্বস্তি হচ্ছে তার। সবার পরনেই জাঁকজমক পোশাক, একমাত্র সেই শুধু সুতির একটা পাতলা কামিজ পরে আছে। ওনা দিয়ে কপাল অব্দি ঘোমটা টেনে রেখেছে। এর মধ্যে প্রণয় কোত্থেকে এসে তার পাশের চেয়ারটাতেই বসেছে। কেন? আর কোনো চেয়ার কি খালি ছিল না? সে তোরির পাশে বুঝতেই যে প্রণয়ের ভাই বোনেরা তীক্ষ্ণ চোখে তাকে আঁকাগোড়া পর্যবেক্ষণ করে নিচ্ছে। তোরির ভালো লাগছে না এইসব। অস্বস্তিতে শরীর কাটা দিয়ে উঠছে। এখান থেকে উঠে যেতে পারলেই যেন বাঁচে। আর চোখে প্রণয়ের দিকে তাকাতেই সে প্লেটে ভাত বাড়তে বাড়তে বলল, কি হয়েছে? এত নড়াচড়া করছেন কেন? কই, কিছু হয়নি।
উত্তরটা যেন ভালো লাগেনি প্রণয়ের। সে 2 সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়েছিল তরির দিকে, কি যেন খুঁজছিল ওই কাজলহীনা চোখের গভীরতায়। তারপর গাঢ় দীর্ঘশ্বাস ফেলে বলল, তরি হকচকায়, ভরকায়, চমকায়, ভেতরকার দৃঢ়তা হারিয়ে ফেলে। মাথা নুইয়ে এক লোকমা ভাত মুখে দিতেই মনে পড়ে স্যুপ খেতে গিয়ে জিহ্বা ক্ষীণ পুড়িয়ে ফেলেছিল সে। খাবারগুলো বিষাদ লাগছে। আয়েশা খাতুনকে সর্বদা গম্ভীর ব্যক্তিত্বে দেখেছে তরি, কখনো হাসতে দেখেনি, কিংবা তার সাথে কখনো লাজুক কণ্ঠে কথাও বলতে দেখেনি। সে ভেবেছিল তিনি হয়তো এমনই, কিন্তু না, তিনি শুধু তরির বেলায় এমন রুক্ষ, গম্ভীর, কঠোর। ভাত চিবোতে চিবোতে আচমকা আয়েশা খাতুন শুধালেন, তুমি কি এখনো হলে সিট পাওনি তরি? তরি তখন মাত্রই পানি পান করছিল। দ্রুত পানিটুকু গিলে নিয়ে জবাব দিল, এত বছর হয়তো খালি পাবো না মামি। তাহলে এখন কি করবে? এভাবে তো মানুষের বাসায় দিনের পর দিন পড়ে থাকা যায় না। কি সাবলীলভাবে বলে দিল কথাটা। তরি কি এমন সাবলীলভাবে নিতে পারলো? একদমই না। সেখানে প্রত্যেকটা মানুষের তুচ্ছ নগণ্য দৃষ্টি তাকে বুঝিয়ে দিল সে কতটা হীন এ বাড়িতে। তরির মামা প্রতিবাদ করতে চাইলেন। এভাবে বলছো কেন আয়েশা? আয়েশা খাতুন স্বামীর দিকে কঠিন নজরে তাকালেন। কিছু বলতে নেবেন তার আগে তরি অল্প হাসার চেষ্টা করে বলল, মামি ঠিক বলছে মামা, এভাবে আসলেই থাকা যায় না। আমি চিন্তা করেছি, আমার মতো যারা হলে সিট পায়নি তাদের সঙ্গে মিলে একটা ছোটোখাটো ফ্ল্যাট খুঁজবো থাকার জন্য। চিন্তাটা মন্দ না, তাই করো। তরির গলা দিয়ে আর খাবার নামছে না, তবে টেবিল থেকে উঠতেও পারছে না সে। বেয়াদবি হয়ে যায়। পাচ্ছে না আবার এরা ওর মা বাবাকে নিয়ে বাজে কথা বলে। 1 সেকেন্ড গড়ালো, 2 সেকেন্ড গড়ালো, 3 সেকেন্ড গড়ালো। তরি তখন শাহাদাত আঙুলে প্লেটের ভাত এদিক ওদিক করছে। সেই আঙুলের গতিবিধি একবার পরখ করে আচমকা খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো প্রণয়। আয়েশা খাতুন জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে জানতে চাইলেন, কি হয়েছে, উঠলি কেন? খাওয়া শেষ। গম্ভীর কণ্ঠ। প্রণয় আর দাঁড়ালো না, স্বাভাবিকের চেয়ে দ্রুত হেঁটে লাইব্রেরি ঘরে চলে গেল। সময়টা বোধহয় সকাল 9টা। আকাশে গুরুম গুরুম আওয়াজে মেঘ ডাকছে। তরি একবার জানালার বাহিরে তাকিয়ে আকাশটা দেখে নিল। তারপর টেবিল থেকে হাত ছাতা নিয়ে ব্যাগে ঢুকাতেই সালেহাকে বলল, আমি খাবার টিফিনে নিয়ে নিয়েছি সালেহা, রুমে তোমার জন্য নাস্তা ঢেকে রেখেছি, খেয়ে নিও। বলতে বলতে সিঁড়ির কাছে এগিয়ে গেল সে। প্রণয় আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল, ফোনে কার সাথে যেন কথা বলছিল। খুব রেগে তরির দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। লোকটাকে নিয়ে মাথা না ঘামানোর খুব চেষ্টা করে তরি, কিন্তু কেন যেন প্রণয়কে তার স্বাভাবিক মনে হয় না, অন্যরকম লাগে। এখন এরকম তো পরে আবার আরেক রকম। তরির মামার বাড়িটা আভিজাত এলাকায় অবস্থিত। প্রায় সবারই গাড়ি টাড়ি আছে, রিক্সা তেমন আসে না এখানে। রোজ তরিকে এলাকার মোড়ে এসে রিক্সা নিতে হয়। আজ মাহাদি সেখানে দাঁড়িয়েছিল। তরির সাথে মাহাদের সচরাচর সকালবেলা দেখা হয় না। সারা রাত রাস্তায় রাস্তায় ঘোরাঘুরির পর মাহাদ রাতে ঘুমাতে যায় দেরিতে, সেই হিসেবে ঘুম থেকে উঠেও দেরিতে। তরি একটু ভালো করে লক্ষ্য করতে দেখল জ্বরে শুকিয়ে গেছে মাহাদের মুখশ্রী। এলোমেলো উস্কো খুস্কো চুল, হয়তো চিরুনির ছোঁয়া লাগায়নি। নেত্রজোড়া টকটকে লাল, তাকিয়ে থাকতে পারছে না, বারবার পলক ঝাপটাচ্ছে। সিগারেটে পুড়ে যাওয়া শুষ্ক বেগুনি অধরের প্রায় জায়গায় চামড়া উঠে গেছে। অল্প ফর্সা গায়ের রং ফ্যাকাশে দেখাচ্ছে। তাকে দেখে কেমন করে যেন হাসলো লোকটা। বাইকে উঠে বসলো, গমগমে গলায় প্রশ্ন ছুড়ল, আজকেও কি আমার বাইকে উঠবে না? তরি উত্তর দিল না, কিছু পলক চেয়েই রইল। তারপর কী ভেবে আস্তে আস্তে এগিয়ে বাইকের পেছনে বসলো। হাসলো মাহাদ, নিঃশব্দ হাসি। বাইক স্টার্ট করার মাঝে তরি প্রথমে কথা বলল, জ্বর কমেছে আপনার? হুম। সকালে খেয়েছেন কিছু? দারাজে বউ অর্ডার করেছে, হোম ডেলিভারি আসতে 12টা বাজবে। তখন বউকে বলবো নাস্তা বানাতে, তারপর খাবো। আবারও তেরা কথা। তরি দীর্ঘশ্বাস ফেলল, জিজ্ঞেস করলো, কাজের আন্টি আসবে আজকে? জানি না। তরি আর কথা বাড়ালো না। মাহাদ তাকে ভার্সিটির সামনে নামিয়ে দিলে ব্যাগ থেকে টিফিন বক্সটা নিয়ে বলল, এখানে কিছু খাবার আছে, খেয়ে নেবেন, নিন। মাহাদ নিল না বক্সটা, পাল্টা প্রশ্ন করল, তুমি খেয়েছো? তরি চোখ পিটপিট করলো। সে মিথ্যা বলতে অভ্যস্ত না। মিথ্যা বললে যে কেউ বুঝে যায় সে মিথ্যা বলেছে। তবু চেষ্টা করে দেখল। হ্যাঁ, সকালে খেয়ে বের হয়েছি। প্রতি উত্তরে মুচকি হাসলো মাহাদ। বাইক স্টার্ট করতে করতে বলল, তুমি সুন্দর করে মিথ্যা বলতে পারো না তরি, আমার থেকে শেখো। আমি অনেক সুন্দর মিথ্যা বলতে পারি।
তরি শুনল না যেন, গলার জোর বাড়ালো। আপনি বক্সটা নিন, আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। উত্তরে এবার মাহাত ভীষণ চুপচাপ, নিষ্প্রভ চোখে তরির দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। অনেকটা সময় নিয়ে ঠোঁট নাড়িয়ে কি যেন বলল সে। তরি শুনতে পায়নি কিছু, একটা হাহাকারও না। বিকেলে মাহাত আর বাইক আনলো না, প্রচণ্ড দুর্বলতায় বাইক চালানোটা কুলাতে পারবে না। অথচ তরির সামনে কত স্থির হয়েই না বসে আছে, যেন সে একদম সুস্থ। আচ্ছা, মাহাত কি তরিকে বোকা ভাবে? তরি কিন্তু অতটাও বোকা না, সে অনেক কিছুই বোঝে। মাঝে মাঝে কিছু জিনিস বুঝেও না বোঝার মতো করে থাকে, সব কিছু আসলে বুঝতে নেই। মোড়ের দোকানে ঝগড়া বেঁধেছে, মারাত্মক ঝগড়া। একটা বুড়ো লোককে অল্প বয়সী কিছু ছেলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। কত চিল্লাচিল্লি ঝগড়া দেখার জন্য যাত্রী থেকে শুরু করে আশেপাশের অনেকেই রাস্তায় ভিড় জমিয়ে রেখেছে। সামনে এগোনো যাচ্ছে না। মাহাত আর তুরির রিক্সাটাও সেই রাস্তায় এসে থামলো। তুরি খেয়াল করলো তীক্ষ্ণ চোখে মাহাত ঝগড়া স্থানেই চেয়ে আছে, চোখ মুখ কি নিদারুণ কঠিন। ভীতু তরি আগে ভাগেই মানা করতে চাইল, মাহাত। এবং সাথে সাথেই তাকে থামিয়ে দিল মাহাত। বলল, তুমি রিক্সাতে বসে থাকো, আমি দেখছি কি হয়েছে। মাহাত রিক্সা থেকে নামতে চাইলেই তার হাত ধরে ফেলল তরি। প্রায় তৎক্ষণাৎ কেমন খেপে উঠল। মাহাত ঠিক নেই, লোকটার সারা শরীর ভীষণ রকমের গরম হয়ে আছে। তরি অনুনয়ের সুরে বলল, যাবেন না মাহাত, আপনি অসুস্থ। ঠিক আছে, তুমি এখানে বসে থাকো, নড়বে না। তরি হাত শক্ত করে ধরে রইল, মাহাতকে কিছুতেই যেতে দেবে না। মাহাত অল্প হেসে শুধালো, তোমাকে আমি প্রথম কোথায় দেখেছিলাম জানো? কোথায়? আলতো জোর প্রয়োগ করে তরির হাত ছাড়াতে ছাড়াতে মাহাত উত্তর করল, বকুল গাছের নিচে। তুমি বকুল ফুল কুড়াচ্ছিলে। মেঘেদের করা যুদ্ধের পর পরাজিত পক্ষ কান্না করতে প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ পরই হয়তো আকাশ থেকে বৃষ্টি হয়ে নামবে তারা। তরি শুধু উদাস নয়নে চেয়ে চেয়ে দেখছে মাহাতকে। লোকটার সুন্দর কপালের একপাশে লম্বালম্বি একটা গভীর ক্ষত, বাম গালটা একটু ফুলে গেছে, মুখশ্রী ব্যথায় নীলচে রঙে আচ্ছাদিত। অথচ মানুষটা ভীষণ নির্লিপ্ত। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে কি? তরি তো ছুঁয়ে দেখেনি আর। মাহাত থেকে দৃষ্টি সরিয়ে দীর্ঘশ্বাস ফেলল তরি, হতাশ সুরে বলল, আপনি এমন কেন মাহাত? কথা কেন শুনছেন না? ব্যথার স্থানগুলো টনটন করছে। হাত উঁচিয়ে মাথার চুলগুলো একবার ঝেড়ে নিল মাহাত। সিগারেট খেতে ইচ্ছে করছে, কিন্তু তরির জন্য পারছে না। মেয়েটার আবার সিগারেটের ধোঁয়ায় অ্যালার্জি আছে। শান্ত স্বরে সে শুধালো, কোন কথা শুনিনি? তখন মারপিট করতে গেলেন কেন? কোনো দরকার ছিল শুধু শুধু এসবে নিজেকে জড়ানোর? ছিল, হিরো সাজার জন্য মারপিট করতে গিয়েছিলাম। আজকাল যেন মাহাতের তেরা কথায় অভ্যস্ত হয়ে গেছে তরি। তবু একটা ভারী নিঃশ্বাস ভেতরটা অশান্ত করে দিল। হিরোসিজে কি লাভ হলো? সেই তো মার খেয়ে এসেছেন। মাহাতের মুখটা এবার একটু গম্ভীর দেখালো। তরির দিকে তাকিয়ে বোঝানোর সুরে বলল, এটাও খেতাম না। কালো পেটে করে একটা ছেলে দেখেছো না? ওর শরীরে বাকিদের চেয়েও শক্তি বেশি ছিল। হঠাৎ করে মারতে আসে বুঝতে পারেনি। বলেই অল্প থামলো মাহাত। আকাশের গুরুম গুরুম গর্জন বেড়ে গেছে। কালো মেঘগুলো একজোট হতেই দৈবাত বৃষ্টির আগমন ঘটে গেল। বাতাসের ঝাপটায় তরির ঘুমটা পড়ে গেছে সেই কখন। মেয়েটা চোখ পিটপিট করে তাকাচ্ছে। জ্বরের ঘোরে পাশাপাশি এক অন্যরকম ঘোর যেন তক্ষুনি শিরায় শিরায় বয়ে চলল। ধীরে ধীরে নিঃশ্বাসের আনাগোনা তীব্র হলো। তীর্থের ন্যায় মাহাত শুধালো, আমি তোমাকে নিজের কাছে রেখে দিই তরি। তরি এতক্ষণ আশেপাশের ব্যস্ত শহরটাকে দেখছিল। বাস স্টপের ভেতরেও বৃষ্টির অল্প স্বল্প ছিটে মুখে পড়তেই ক্ষণে ক্ষণে ভালো লাগায় সিক্ত হচ্ছিল। কিন্তু মাহাদের হঠাৎ এমন কথায় মারাত্মক ভরকে যায়। চমকিত হয় সব অনুভূতি। আকুল কণ্ঠে মাহাদ আবারও জানতে চায়, রেখে দেই? তরি জবাব দিতে সময় নেয়, অনেকটা সময়, অনেকটা মুহূর্ত। এরপর লঘু স্বরটাকে কঠিন করে উত্তর দেয়, আপনি অন্যায় আবদার করেছেন। আপনি একসাথে কখনোই সম্ভব না। শান্ত স্বাভাবিক মাহাদ অধৈর্য হয়ে উঠল মুহূর্তেই। কেন সম্ভব না? তুমি আমাকে কেন তো অপেক্ষা করাচ্ছ? কথা বলার সময় মাহাদের কণ্ঠ নড়বড়ে হয়ে উঠেছিল বারবার। শরীরে প্রচণ্ড কাঁপাকাঁপি জ্বালা তরি অতটুকু দূরে থেকেও টের পাচ্ছিল। মাহাদের জ্বর বেড়ে যাচ্ছে, বাইরের ঠান্ডা আবহাওয়া সুস্থ হতে দিচ্ছে না। মাহাদ আবারও কিছু বলতে নেওয়ার আগেই তরি প্রশ্ন এড়িয়ে বলল, বাসে যাব, খারাপ লাগছে। উত্তরে মাহাদ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। হয়তো প্রগাঢ় চোখেই তরির দিকেই তাকিয়েছিল চুপচাপ। তরি তাকায়নি, মাথা নুইয়েছিল, তাই জানে না। মাহাদ বলল, রিক্সা যেতে পারবে না, বৃষ্টি হচ্ছে, ভিজে যাবে।
বাস আসবে একটু পর, তখন যেও। তরি বলতে চেয়েছিল তার কাছে ছাতা আছে, সমস্যা হবে না, কিন্তু মাহাদের তৃপ্ত ব্যক্তিত্বের পিঠে তা বলা হয়ে ওঠে না। পাছে যদি মানুষটা রেগে যায়, তার তো আবার অনেক রাগ। বাস আসার সাথে সাথে বাসে উঠে পড়ল তরি। মাহাদ আসেনি তার সাথে, সে জোর করে আসতে দেয়নি। এই বাস যাবে মিরপুর 11-তে, সেখান থেকে মাহাদের বাসা অনেক দূর। লোকটার কষ্ট বাড়িয়ে দিতে সে অবশ্যই চায় না। খুঁজে খুঁজে জানালার সিটটায় বসার পর তরি এক ঝলক তাকিয়েছিল বিধ্বস্ত মাহাদের পানে। সে তার গাঢ় নেত্রজোড়া দৃঢ় আকাঙ্ক্ষায় ব্যাকুল করে তুলছিল তাকে, যেন ইশারায় বলছিল, তোরি, আমি তোমাকে ভালোবাসি। রাতে প্রণয় বেশ দেরি করে ফিরল। ঘড়িতে তখন রাত 12টা বেজে 5 মিনিট। ঘুমে ঢুলু ঢুলু সালেহা দরজা খুলতেই প্রণয় ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সোফার কাছে নিয়ে গেল। এরপরেই ধপ করে বসে পড়ল সোফায়। সারা শরীর ব্যথা করছে তার। আজ অনেক খাটতে হয়েছে হাসপাতালে। হেঁটে হেঁটে অতদূর রুমেও যেতে ইচ্ছে করছে না। তার ওপর পেটের ভেতর ক্ষুধার তীব্র আন্দোলন জারি করে দিয়েছে। প্রণয় ভাবল একেবারে খেয়ে দিয়েই রুমে যাবে। সেই ভেবে হাঁকো ছাড়ল। সালেহা, খাবার বার। বাসার সবাই 11টা বাজতে বাজতে ঘুমিয়ে যায়। তরির ঘুম আসছিল না, তাই রান্নাঘরে নিজের জন্য হালকা পাতলা কিছু বানাচ্ছিল সে। আর তাকে সঙ্গ দিতেই সালেহাও এতক্ষণ জেগেছিল, কিন্তু বেচারি এখন আর চোখ মেলে তাকাতে পারছে না। প্রণয়ের কথায় সে যেন একটু বিরক্তই হলো। মাছের পাতিলটা চুলায় বসাতে বসাতে তিক্ত মনে বিড়বিড়ালো, বেড টাইমে আইসা এখন খাইতে চায়। আক্কেল ছাড়া মানুষগুলা যে কেন আমার মগজ খাইতেই বইয়া থাকে। সালেহা আস্তে করে বললেও পাশে দাঁড়ানো তরি সেটা শুনে ফেলে। ফিক করে হেসেও দেয়, তবে শব্দ নেই সেই হাসিতে। হাসতে হাসতে বলে, তুমি যাও, ঘুমাও, আমি করে নিব। না, আমি করতে পারবো আপা। আর যাও, চোখ মেলে তাকাতে পারছো না তুমি, পরে তরকারি পুরাবে। সালেহা মনে মনে খুশি হলো। সে সত্যিই আর তাকিয়ে থাকতে পারছে না। সব কিছু গরম করা শেষে ডাইনিং টেবিলে গুছিয়ে রাখলো তরি। প্রণয় তখন টেলিভিশন দেখছিল। খবর টবরের কোনো একটা চ্যানেল। তরি মৃদু কণ্ঠে ডাকলো, খাবার হয়ে গেছে, টেবিলে দিয়েছি, আসুন। তরিকে এখন এখানে আশা করেনি প্রণয়। একটু অবাকই হয়েছিল সে তরির ডাক শুনে, কিন্তু তা ক্ষণিকের জন্য। খুব একটা বেশি সময় নেয়নি নিজেকে ধারস্থ করতে। ভীষণ স্বাভাবিকভাবে হেঁটে টেবিলে গিয়ে বসলো। নিজে নিজেই খাবার বাড়লো, খেতেও শুরু করলো। তারপর রান্নাঘর থেকে তখনও খুটখাট শব্দ শুনতেই ভ্রু কুচকাল সে। উঁচু কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তরি, তুমি কি এখনো যাওনি? প্রণয়কে প্রথম তরির নাম ধরে ডাকলো। হয়তো তরি কিছু মনে করলো না, ডাকতেই পারে, সে তো তরির বড়। তরি গুটি গুটি পায়ে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়ালো। জবাব দিল, যাইনি, আপনার কিছু লাগবে? না, এমনি জানতে চাইছিলাম। কথাটা আবারও গম্ভীর শোনালো। তরি আবারও ভাবতে বসলো প্রণয়কে নিয়ে। এই লোক আসলে কি চায়? এক এক সময় এক এক রূপ দেখায় কেন? তার এমন অদ্ভুত আচরণের জন্যই তরি প্রণয়ের সামনে আসতে অস্বস্তি বোধ করে, এখনও করছে। অস্বস্তি নিয়েই চলে যেতে নিলে প্রণয় হঠাৎ জিজ্ঞেস করে ওঠে, তোমাদের বাড়ির উঠানে একটা বকুল গাছ আছে, তাই না? হ্যাঁ। আপনি জানলেন কিভাবে? একটুখানি চমকেই বলল তরি। খাবার চেবোতে চেবোতে প্রণয় নির্বিকার স্বরে উত্তর দিল, দেখেছিলাম ছোটবেলায় তোমাদের বাসায় যে সবসময় ছোট ছোট দুটো বেনি করে ঘুরতো, সেটা তুমি ছিলে না? প্রণয়ের তীক্ষ্ণ চোখগুলো তরিকে পরখ করছিল। আবারও কিছু বলার আগেই গলায় খাবার আটকে একটুখানি কেসে উঠল সে। তরির খেয়ালে এলো জগের পানি একদম তলানিতে এসে ঠেকেছে। ভরতে মনে ছিল না। জগটা নিয়ে হন্তদন্ত পায়ে রান্নাঘরে গিয়ে আবারও পানি নিয়ে ফিরে এলো তরি। তারপর প্রণয়কে গ্লাসে পানি ঢেলে দিল। মিনিটের ব্যাপার। এই এতটুকু সময় প্রণয় ছিল নির্লিপ্ত ও গম্ভীর। দৃষ্টি ছিল খাবারের প্লেটের ওপর স্থির। গ্লাসের সবটুকু পানি পান করে প্রণয় থমথমে গলায় বলল, আপনাকে ভুলে তুমি করে বলে ফেলেছিলাম, দুঃখিত। এমন কথায় তরি একটু হকচকালো। সত্যি বলতে সে খেয়ালই করেনি প্রণয় তাকে তুমি করে বলেছিল। ধীর গলায় জবাব দিল, সমস্যা নেই। প্রণয় প্রচণ্ড দ্রুততার সঙ্গে প্লেটের খাবারটুকু শেষ করেছে। যেন খাবার ছাড়াও কত শত কাজ বাকি তার, কত তারা। তরি নিঃশব্দে প্রণয়ের দিকে তাকিয়ে রইল কিছু সেকেন্ড। তারপর সেখান থেকে চলে যেতে গিয়েও গেল না। টেবিলের সব কিছু একবার দেখে নিল। মাছের তরকারি ধরেও দেখেনি প্রণয়। ওটা ওভাবেই এক কোনায় অবহেলিত হয়ে পড়ে আছে। সাদা বাটিটা থেকে এক টুকরো মুরগির মাংস নিল। ভর্তা আর সবজি বেশি নিয়েছে সে।
সবজি তখন প্রায় শেষের দিকে। তরি এগিয়ে গিয়ে বাটিটা নিল রান্নাঘর থেকে আরেকটু সবজি আনার জন্য। অমনি দারুণভাবে বিরক্তি করে উঠল প্রণয়। লাগবে না, এইটুকুতে হয়ে যাবে আমার। বাটিটা রেখে দিল তরি। চুপচাপ সরে দাঁড়াতেই প্রণয় আবারও প্রশ্ন করল, আপনি এখনও উত্তর দেননি। ছোট ছোট বিনি করে ঘুরে বেড়ানো মেয়েটা কে আপনিই ছিলেন? হতে পারি, আমার বড় বোনও 2 বেনি করতো। আপনি কখনের কথা বলছেন? সম্ভবত 5 থেকে 6 বছরের ছিলেন আপনি। বাঁধন তখন ক্লাস 10-এ পড়ে। আপনি আপন নামও জানেন? বোকার মতো প্রশ্ন। না চাইতেও প্রণয় অল্প হেসে ফেলল, এমন হাসি যা তরির নজরে আসার আগে অদৃশ্য হয়ে গিয়েছিল। প্রণয়ের খাওয়া শেষ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতেই সে বলল, আমি সম্পর্কে আপনার মামাতো ভাই হই তরি। আপনাদের পরিবারের অনেক কিছুই জানি। জানাটা অস্বাভাবিকও না, সবাই জানে। তরিকে বিচলিত দেখালো। বক্ষস্থল ধুকধুক করলো প্রবল শব্দে। নেত্রজোড়া তুলতেই চোখাচোখি হলো দুজনার। তরি খুব শান্ত, শিষ্ট, ঠান্ডা মেজাজের একটা মেয়ে। সর্বদা কপাল অব্দি ঘোমটা টেনে মুখ অনেকটাই ঢেকে রাখে। নম্র, ভদ্র, রিনরিনে কণ্ঠস্বর, যে কারো মন ভুলিয়ে দেবে। অথচ প্রণয়ের একটু আগের বলা কথাটা শান্ত স্বভাব পাল্টে দিল মুহূর্তে। ভীতু দেখালো পুরো মুখশ্রী। গলার স্বর নড়বড়ে হয়ে উঠল। কি জানেন? 3 বছর আগের ঘটনা ভুলিনি তরি। নিস্তব্ধ হয়ে গেল আশপাশ। তরি কথা বলার ভাষাই হারিয়ে ফেলল। প্রণয় তো তখন ছিল না ওখানে। তার সাথে ছোটবেলায় তরির কোনো সখ্যতা ছিল বলেও মনে পড়ছে না। অথচ সে সব জানে। প্রণয় নিজে নিজেই টেবিল গুছিয়ে রাখল। নিজের প্লেট নিজে ধুয়ে রুমে চলে গেল। তরি তখন ধীরে ধীরে বানানো নুডলসগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখল। খাওয়ার ইচ্ছেই মরে গেছে। ঘুম প্রয়োজন। কাল সকাল সকাল উঠতে হবে। মাহাত তার ছেলে পেলে নিয়ে ভার্সিটির সামনে বসে আছে। 2 বছর হলেও ভার্সিটির পাঠ চুকিয়ে ফেলেছে সে। অনেকটা টেনে টুনে কোনো মতে পাশ করে বাবার সম্মানটা বাঁচিয়েছে শুধু। এখন বেকার ঘোরে। চাকরি করা ঠিক তার পছন্দ না। মাহাতের মতে অন্যের হুকুমে চলার মতো বাজে কাজ আর একটিও নেই। বাবার টাকা তো আছেই, বাপ না মরা পর্যন্ত ওগুলোই খেয়ে দিয়ে শেষ করবে। বিকাল তখন 4টে। তরি মাত্রই ক্লাস শেষে বাসায় ফিরেছে। ক্লান্ত দেহের ললাট জুড়ে চিকচিক করা লবণাক্ত জলকণার অস্তিত্ব বিদ্যমান। নিঃশ্বাস ঘন ঘন। আচমকা মাহাতকে নিজের পাশে টের পেল সে। লোকটার কপাল সাদা কাপড়ে মোড়ানো। সেই সাদা কাপড়টা আবার গুটি কয়েক চুলে ঢেকে ফেলেছে। গালে আর থুতনিতে ছোটোখাটো 2টা ব্যান্ডেজ। জ্বর সেরে গেছে মনে হচ্ছে। তবু তরি জিজ্ঞেস করল, এখন কেমন আছেন? জ্বর আছে এখনো? নেই। স্বল্প শব্দটি তরিকে যেন গাঢ় প্রশান্তি এনে দিল। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। মাহাত আবারও বলল, আমি সকাল থেকে কিছুই খাইনি। তরি বুঝে নিল কথাটির পেছনে মাহাদের শুদ্ধ আবদারটি। তবু কঠোর সেজে জিজ্ঞেস করল, তো আমি কি করব? কাজের আন্টিকে বলুন খাবার বানিয়ে দিতে। খালা বাড়িতে চলে গেছেন, কয়েকদিন আসবেন না। তরি নিঃস্ব। এবার আর কিছু বলল না। হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা পেরিয়ে গেল। আবহাওয়া তখন ভীষণ কুমুদ। বৃষ্টি হবে না, কিন্তু মৃদুমন্দ বাতাসে গাছের ডালপালা, পাতাগুলো, মানব দেহের মন সব দুলে উঠছে। তরি আর চোখে তাকালো পাশের মানুষটির পানে। লোকটা রাস্তা পার করতে গিয়ে তার ডান হাতটা ধরেছিল। এখনও ছাড়েনি, বরং দৃঢ় বাঁধনে ধরেই আছে। তরিও আর ছাড়ানোর চেষ্টা করল না। আপনি ক্লান্ত হন না মাহাত? প্রশ্নটা তরির অনেকটা অধৈর্য হতাশার। মাহাত কপালে ভাঁজ ফেলে শুধালো, ক্লান্ত হব কেন? এই যে আমি কখনো আপনার হব না জেনেও আমার পিছনে সময় নষ্ট করছেন, ক্লান্ত হচ্ছেন না? মাহাদের নেত্রজোড়া সুগভীর মেইলি নেত্রের পাপড়িগুচ্ছ একটা একটা করে গুনতে চাইল যেন। মেয়েটির চোখের পাতার পেটপেটানো গুনতে চাইল। প্রগাঢ় চাহন নিষ্প্রভ হলো। শিরা উপসরায় নিদারুণ উষ্ণতা ছড়িয়ে বলল, আমি বলেছিলাম আমি অপেক্ষা করতে জানি, আর এই অপেক্ষায় ক্লান্তি নেই। তরি মানল না একেবারে। ক্ষীণ আর্তনাদের সুরেই বলল, আপনার সব কথা মিথ্যা। ক্লান্তি আছে, আপনি স্বীকার করেন না। আপনি আর আমার কাছে আসবেন না। আমি কখনো দুর্বল হব না আপনার উপর। শুনতে পেয়েছেন আমার কথা? সামনের মানুষটা চুপচাপ শুনল। নেগুড়ো চোখে চেয়ে রইল কিছু সেকেন্ড, মিনিট, তারপর আরেকটু সেকেন্ড। দীর্ঘশ্বাস ফেলে তরির হাতের আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে সামনে এগোতে এগোতে বলল, খিদে পেয়েছে তোরে? চলো কিছু কিনবো। আমি খাবো না, তোমাকে খাবার কিনে দিয়ে চলে যাব।
তরি তখন নতুন নতুন ঢাকা শহরে এসেছে, কিচ্ছু চেনে না। প্রণয়ের বড় ভাই আব্দুল ওকে ভার্সিটি নামিয়ে দিয়েছিল, বিশাল বড় ভার্সিটি, চোখ ধাঁধানো সুন্দর। তরি বড় বড় চোখে আশপাশটা দেখছিল। মাঠের কাছাকাছি আসতেই দেখলো একটা লম্বা চওড়া সুন্দর মতো ছেলে ক্লান্ত শরীরে ঘাসের ওপর বসে আছে, চোখ বুঝে অবিরাম আওড়াচ্ছে, পানি পানি পানি। আরেকটু খেয়াল করতেই টের পেল ছেলেটার ঠোঁটের কোণে ক্ষীণ রক্ত লেগে আছে, ঘরমাক্ত কপালে গুটি কয়েক তেজরা আঁচড়, হাত পা পরনের শার্ট জিন্স সব ধুলোবালিতে মাখো মাখো, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। তরি আনমনে নিজেকে নিজে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ঠিক তখনই ছেলেটার চোখা দৃষ্টি পড়ল তার ওপর, ঘাড় কিঞ্চিত বাঁকানো, কি দারুণ সূক্ষ্ম চাহনি। ডান ভ্রুটা উঁচিয়ে হঠাৎই বলে উঠল, এই মেয়ে, পানি আছে? ভীতু তরি হক চকালো, এদিক ওদিক নজর বুলিয়ে নিল একবার, তারপর ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিল ছেলেটার দিকে। ছেলেটা সময় নিল না, ঢকঢক করে প্রায় বোতলের অর্ধেকটুকু পানি শেষ করে ফেলল। এরপর কপাল কুঁচকে বলল, বসো, জি। আমার পাশে বসো। কণ্ঠে একরাশ বিরক্তির আভাস। তরি বসল না, নিমিষেই চোখ মুখ শক্ত করে ফেলল। আমার বোতলটা দিন। ছেলেটা উঠে দাঁড়ালো, এবার হাতে ছেড়ে হাত ঘড়ির দিকে তাকালো। সকাল 10টা বাজছে। ছেলেগুলোর সঙ্গে হাতাহাতি করার সময় ঘড়ির স্ক্রিন ফেটে গিয়েছিল। ফেটে যাওয়া স্ক্রিন দেখে মনে মনে আফসোস করলো সে। তার শখের 5,000 টাকা দামের ঘড়ি। তরি তখন কপালে ভাঁজ ফেলেছে আছে, তার বিরক্তি লাগছে। ছেলেটার ব্যবহার ভীষণ অদ্ভুত, দেখে তো বখাটে মনে হচ্ছে না, তবে মুখের ক্ষতগুলো স্পষ্ট খারাপ ছেলে হওয়ার স্বীকারোক্তি জানান দিচ্ছে। তরি বোতলটা আর নিল না, পাশ কাটিয়ে চলে যেতে চাইলেই ছেলেটা আচমকা প্রশ্ন করলো, নাম কি তোমার? তরি রয়েসে উত্তর দিল, তরি মোশারফ। ছেলেটা ঠোঁট এলিয়ে হাসলো। তোরই অর্থ কি জানো? নৌকা। তরি শুধু তখন এক ঝলক তাকিয়েছিল ছেলেটার দিকে, মুখশ্রীতে যেন আগুনের ফুলকি জলজল করছে। সে আর দাঁড়ালো না, অসহ্য ভঙ্গিতে চলে গেল। তবে যেতে যেতে ছেলেটার উঁচানো কণ্ঠস্বর শুনতে পেয়েছিল, এই মেয়ে, তুমি কোন নদীর নৌকা? পরে জানা গিয়েছিল ছেলেটার নাম মাহাত। বিকালবেলা প্রতিদিন তাকে ভার্সিটির গেটের সামনে দেখা যায়। মাহাতের বাইকেই বসার ভঙ্গিমাটাও দারুণ, সর্বদা রাজকীয় ভাবসাব নিয়ে থাকে। তাকে ঘিরেই থাকে 10-12 জন অল্প বয়সী ছেলেপেলে। মাহাতের যন্ত্রণায় তরি ভার্সিটি আসতো লুকিয়ে লুকিয়ে, তবু যেন চতুর লোকটির হাত থেকে নিস্তার পেত না। দিনে দিনে মাহাত যেন কেমন হয়ে ওঠে। আগে তরির সাথে কথা বলতো বুঝে শুনে ঠাট্টার সুরে। তরি বুঝতো মাহাত শুধুমাত্র তার সাথে মজা করার জন্য এইসব করতো, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই মজাটা যেন লাগামহীন বেপরোয়া স্বভাবে পাল্টে যায়। দিনক্ষণ মনে নেই তরির। মাহাতের পাগলামির শুরুটা তরিকে স্তব্ধ করে দিয়েছিল। সে তো কখনো কারো ভালোবাসা পায়নি, হঠাৎ আসা এই গাঢ় ভালোবাসাটা তার জন্যে দৃঢ় কালবৈশাখীর ঝড় বয়ে এনেছিল। রাস্তাঘাটে আজকে অনেক জ্যাম। আধা ঘন্টার রাস্তা পেরোতে পুরো 1 ঘন্টা লেগেছে তরির। তখন আকাশে সন্ধ্যা মিলিয়ে গেছে, হলদেটে আভা গায়েব হয়ে ঘন আধার এসে হানা দিয়েছে ধরণীতে। তরি ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকলো, পা থেকে জুতা খুলে জুতার স্ট্যান্ডে গুছিয়ে রাখলো। আয়েশা খাতুন বসার ঘরে বসে টিভি দেখছিলেন। তরিকে দেখে বাঁকা চোখে তাকালেন। তোমার ভার্সিটি ছুটি দিয়েছে কখন? আয়েশা খাতুন তীক্ষ্ণ প্রশ্ন। তরি সামলে উঠতে সময় লাগলো, চোখ পিটপিট করে বলল, 4:30 মামি। এখন কয়টা বাজে? তরি নজর ঝোঁকালো, মিনমিনে কণ্ঠে উত্তর দিল, 7টা। আয়েশা খাতুনের নজর টিভির পর্দায় স্থির। এতক্ষণ গম্ভীর গলায় কথা বলল, এবার খানিকটা ঝাঁঝালো শোনালো তার কণ্ঠ। এটা তোমার নিজের বাসা না যে যখন ইচ্ছা তখন চলে আসবে। টাইম মেনটেন করা শিখো, পরের বার এসব সহ্য করব না আমি। জবাবে তরি ছিল নিরুত্তর, ঠোঁটের ফাঁক গলিয়ে মৃদু মৃদু নিঃশ্বাস ফেলছিল। ওটা কি শুধু ভেতর থেকে আগত উষ্ণ নিঃশ্বাস ছিল? আটকে আসা দীর্ঘশ্বাস তো একেই বলে। সালেহা আশেপাশে নেই, হয়তো রান্নাঘরে কাজ করছে। ঘরে শুয়ে বসে থাকতে তরির ভালো লাগছে না। কোনো মতে চুল হাত খোপা করে নিচে নেমে এলো সে। ডাইনিং টেবিলে প্রণয় বসে আছে, পরনে ডাক্তারদের অ্যাপ্রন, ফ্রেশ হয়নি বোধ হয়। ফোনে কার সাথে যেন খুব চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে। তরি পাত্তা দিল না অত, মাথা নুইয়ে ফেলল। প্রণয়ও তখন কথা বলা শেষে কান থেকে ফোন নামিয়েছে। শান্ত স্থবির দৃষ্টি একটুর জন্য আটকে গেছে তরির নমনীয় মুখপানে। আচমকা শুধালো, আপনার কি ভীষণ মন খারাপ তরি? প্রণয় চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তরিকে।
তরির অস্বস্তি হচ্ছে, কিন্তু তা আমলে নেওয়ার সময় নেই। যত দ্রুত সম্ভব টেবিলে খাবার গোছাতে হবে। প্রণয় ইদানিং বেশ দেরি করে ফেলে। সবাই ততক্ষণে খাবার দাবার শেষ করে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। অগত্যা সালেহা আর তরিকেই প্রণয়ের খাবারের ব্যাপারটা সামলাতে হয়। প্রণয় ভেজা চুলগুলো এক হাতে ছেড়ে হঠাৎ বলল, বরফ পাওয়া যাবে একটু? সেই সময় সালেহা গ্লাসে পানি ভরছিল। প্রণয়ের কথা শুনে দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। টেবিলে লবণ নেই, কৌটাটাও উধাও। সালেহা কি সাথে করে নিয়ে গেছে? তরি আর চোখে একবার প্রণয়ের দিকে তাকালো। মাত্র গোসল করে এসেছে সে। পরনে পাতলা সুতির ফতুয়া, গাঢ় সবুজ রঙের মাথার চুলগুলো ভালো করে মুছেছে। বৈদ্যুতিক পাখার কৃত্রিম বাতাসে দুলছে সেগুলো। তরি নজর ফেরালো। লবণ আনতে এক কদম এগোতে না এগোতে প্রণয়ের তৃপ্ত প্রশ্ন, অর্ণবকে মনে আছে তোরই? মনে হলো ধুক ধুক হৃদযন্ত্রের চলা থেমে গেছে, যেন হঠাৎ করে বিদ্যুতের ঝলকানি ধ্বংস করে দিয়েছে সব। চোখের পাতা একত্রে মিলছে না, ক্ষীণও কাঁপছে। ঠোঁট যুগল নড়ে চড়ে কী যেন বলতে চাইছে, কিন্তু নড়াচড়া যে আর কিছুই করার সামর্থ্য নেই। প্রণয় সবই খেয়াল করলো, পরখ করে নিল ভীষণ সূক্ষ্মতার সঙ্গে। আবারও শুধালো, মনে আছে অর্ণবকে? শক্ত হয়ে জমে থাকা তরি এবার কথা বলল, কঠিন গম্ভীর থমথমে গলায়। কি চাচ্ছেন আপনি? আমি কি চাইব? জ্বালাচ্ছেন কেন তাহলে? আপনাকে 3 বছর আগের ঘটনা মনে করিয়ে দিচ্ছিলাম, আর কিছু না। 3 বছর আগের ঘটনা, 3 বছর আগের তরি, ওই অর্ণব নামের লোকটা। সবটা যেন কয়েক সেকেন্ডের জন্য মাথায় রেকর্ডারের মতো রিপিট হলো। তরির নিঃশ্বাস ভারী ঘন ঘন। চোখে কি পানি জমেছে? জমেছে হয়তো। তরির হালকা ভেজা স্বরের তেজি ভাব ভীষণ মিষ্টি শোনালো প্রণয়ের কাছে। আমি জানি আমার অতীত, আপনাকে বলতে হবে না। দয়া করে এত দয়া করবেন না আমার উপর। আমার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো আছে। ডালে ভাত মাখালো প্রণয়। এক লোকমা খেলো। কি তৃপ্তি এই সাধারণ বাঙালি খাবারে। রোজ রোজ মাংস বিরিয়ানি খেতে খেতে প্রণয় সত্যি আর ভালো লাগে না। খেতে খেতে প্রণয় বলল, আমার তো মনে হচ্ছে না আপনার আগের কথা মনে আছে। মনে থাকলে তো আর অন্য ছেলেদের সাথে ঘুরতেন না। তরি সর্বাঙ্গ দারুণ চমকে হতবাক হলো। বিমূঢ়তা চোখে মুখে স্পষ্ট। জিজ্ঞেস করলো, আপনি আমার বিষয়ে এত কিছু জানেন কিভাবে? আপনাকে একটা ছেলের সঙ্গে দেখেছিলাম কয়েকদিন আগে। আর 3 বছর আগের ঘটনা, ওগুলো কিভাবে জেনেছেন? মামা মামি বলেছে? প্রণয়ের উত্তর আর শোনা হলো না। সালেহা চলে এসেছে। বাম হাতের বাটিতে অনেকগুলো বরফের কিউব আর ডান হাতে লবণের কৌটা। তরি আস্তে আস্তে সরে এলো সেখান থেকে। রান্নাঘরে যায়নি, একেবারে নিজের ঘরের দরজা আটকে বিছানায় শুয়ে পড়েছে। সময় গড়িয়ে গেছে। রাতের কালো আচ্ছন্নতা শেষে সূর্যের আলোকিত স্নিগ্ধতা মন ভুলিয়ে দিতে চলে এসেছে। তরি কাল সারা রাত ঘুমাতে পারেনি। ফলস্বরূপ সকাল থেকে ভীষণ মাথা ব্যথা। কাজ করতে গিয়েও যে কী আলসেমি লাগছে। ভার্সিটির জন্য তৈরি হতে গিয়ে খুব সময় লাগলো তরির। সালেহার জোড়াচড়িতে অল্প একটু পরোটা আর চা খেলো। মাহা তরির জন্য অপেক্ষা করছিল, তবে এবার ম্যান রোডের কাছে নয়, তরির মামার বাড়ির সামনেই দাঁড়িয়েছে। গেটের অনেকখানি দূরত্বে 2 আঙুলের ভাঁজে সিগারেট রেখে এক একটা সূক্ষ্ম টান দিচ্ছে। তরি তখন বেরিয়েছে মাত্র। মাহাতকে প্রথমে খেয়াল করেনি, কিন্তু পরপরই যখন লোকটা ওকে ডাকলো তরি থমকালো। মাহাত সিগারেট ফেলে দিয়েছে। এক একটা দৃঢ় কদমে এগিয়ে আসছে ওরই পানে। কাছাকাছি হতেই পূর্ণ দৃষ্টি চাইল। শান্ত শীতল ঠান্ডা দৃষ্টি। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ঠিকঠাক খাওনি? সন্তর্পণে লুকিয়ে থাকা তীব্র যন্ত্র প্রশ্নটাই তরি মৃদু গলায় উত্তর দিল, খেয়েছি। তারপর একটু থেমে আবারও বলল, আপনি হঠাৎ এই এলাকায় এসেছেন কেন? বাড়ির সামনে এভাবে আর দাঁড়াবেন না। তরির কথায় কি কখনো গ্রাহ্য করেছে মাহাত? মনে পড়ছে না। সে বরাবরই নির্বিকার, দৃঢ়, একরোখা জেদি। কারো কথায় যার কিছুই যায় আসে না। আশেপাশে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে মাহাত কারো গলায় শুধালো, বড়লোকের রাস্তায় হাঁটতে এসেছিলাম, হেঁটে মজা পাইনি। হাঁটতে হাঁটতে যদি একটু ইট পাথরে উষ্টাই না খায় তাহলে কি আর ভাল লাগে? তরি সরল চোখে তাকালো, তপ্ত নিঃশ্বাস ফেলল আস্তে আস্তে। উগ্র মাহাতকে হঠাৎই গভীরভাবে অনুভব করলো। সেই অনুভব গভীরে গিয়েও যেন মন ছুল না। মাঝপথেই আটকালো, ক্ষতবিক্ষত হলো, ভাঙলো, এরপর ফিরে এলো। ভেতরকার অতি গোপন কষ্ট যেন একটু একটু করে বাড়ছে। ডান চোখ থেকে একটুখানি পানি গড়িয়ে পড়ছে, একদম সামান্য। সেই সামান্য পানি আলতো হাতেই মুছে দিল মাহাত। প্রথমবার তরিকে আদর মাখা হাতে স্পর্শ করলো।
কপালের এলোমেলো চুল পেছনে ঠেলে ঠিকঠাক ঘুমটা আরও ঠিকঠাক করে দিল। ধিমে যাওয়া গলার স্বর উৎকণ্ঠা হয়ে উঠল। তোরি, কি হয়েছে? বেশি খারাপ লাগছে? কিছু কিনে দিই, খাবে? এই মেয়ে, কথা বলছো না কেন? তরি সিক্ত নেত্র চোখা নুইয়ে নিল, থেকে থেকে বলল, আমার আমার কষ্ট লাগে। কেন লাগে এত কষ্ট? কেউ কিছু বলেছে? আমি কিছু করেছি? তরি ছোট্ট শিশুর মতো মাথা এইদিক ওইদিক নাড়ালো। কেউ কিছু বলেনি, মাহাদও কিছু করেনি। মাহাদ এবারে কোমল স্বরে প্রশ্ন ছুড়ল, তাহলে? এখানে থাকতে ভালো লাগে না। তবে চলো বিয়ে করে ফেলি, অন্য জায়গায় গিয়ে থাকবো, অনেক দূরে, সবার থেকে দূরে। তরি কান্নাও ভুলেই বড় বড় চোখে তাকালো। ওর তাকানো দেখে মাহাদ হেসে ফেলল, বিস্তর অথচ নিঃশব্দে বলল, মজা করছিলাম। কোথায় থাকবে না? তোমার মামা বাড়িতে? হোস্টেলের ব্যবস্থা করব। হোস্টেলে সিট খালি নেই তো, তাই খুঁজেছিলাম। গালের লবণ পানিগুলো আবারও মুছে দিল মাহাদ। এভাবে কাঁদবে না তোরি, চোখ ফুলে তোমাকে ভয়ঙ্কর দেখায়। আমি ভয় না পেলেও রাস্তার মানুষ কিন্তু তোমার নামে মামলা ঠকে দেবে। মাহাদের সাথে রিক্সা চালকের এক প্রকার ঝগড়ায় লেগে যাচ্ছিল। সেটা বেশি দাম চাওয়াই নাকি অন্য কিছু তরি বুঝতে পারছে না, সামলাতেও পারছে না মাহাদকে। লোকটা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, বারবার তেড়ে যাচ্ছে রিক্সা চালকের দিকে, চোখ মুখ কাঠিন্যে ভরপুর, দম ফেলছে না প্রায়, নিঃশ্বাস আটকে মুখশ্রী লাল করে ফেলেছে। দিক বেদিক শূন্য হয়ে তরি মাহাদের বাহু খামচে ধরল। মাহাত, চলুন এখান থেকে, রাস্তা সবাই দেখছে। কি শুরু করেছেন? মাহাদ জবাব দিল না, পরোয়া করলো না একদমই। বাধ্য হয়ে তরিকেই জোর করে টেনে আনতে হয়েছে। রিক্সা চালকটার ভাষা বড্ড বিশ্রী, আজে বাজে কথা বলছিল শুধু, ওগুলো শোনাও পাপ। মাহাদ যেতে যেতে পেছন ফিরে আরেকবার দেখে নিল রিক্সা চালকটাকে, ভীষণ রাগী গলায় বলল, ওই ব্যাটার চোখ দুটো পেন্সিল ঠকিয়ে দেবো আমি। শুধুমাত্র তোমার জন্য লোকটাকে কিছু করতে পারিনি, আরো কয়েকটা গালি দেওয়া দরকার ছিল। তরি হতাশ নয়নে তাকালো। মাহাদ মুখ গম্ভীর করে রেখেছে, নিঃশ্বাসের আনাগোনায় ক্ষিপ্ততার স্বতঃস্ফূর্ত আভাস। সরল কণ্ঠেই জানতে চাইল, মাথা গরম কেন? কি করেছে লোকটা? মাহাদের সব রাগ তেতো মেজাজ যেন তরির ওপর পড়ল এবার। উচ্চস্বরে ধমকে উঠল, তুমি না মেয়ে, বেয়াদবটা যে প্রথম থেকে তোমার দিকে বাজে নজরে তাকাচ্ছিল, খেয়াল করনি? এইভাবে চলাফেরা করো রাস্তায়? বাহ! এইটুকু কারণ? কুচকে থাকা কপালের ভাঁজগুলো একটু একটু করে বেড়ে গেল। চোখ তুলে বাসের মেয়েটাকে দেখল সে, বেগুনি রঙের জামা পরনে, পাতলা ওড়নাটাও কি সুন্দর করে শরীর থেকে রেখেছে। মাহাত প্রথমে তরির স্থির মুখটির পানে বেশিক্ষণ তাকিয়ে রইল, ভেতরে ভেতরে তিক্ত হয়ে উঠল। এই শান্ত স্নিগ্ধ মেয়েটার ওপর কীভাবে এতটা বাজে নজর দিতে পেরেছে আদবুড়ো লোকটা, যেন চোখ দিয়ে গিলে খাচ্ছিল বুকের কাপড়ের আবৃত অংশ। মাহাতের মেজাজ আরও বিগড়াল, তীব্র হলো অসহ্য অনুভূতি, অশান্ত হলো সব কিছু। তোমার কাছে এটুকু কারণ মনে হয় এটা? আগে মনে হতো না, এখন হয়। আপনি তো মাত্র আজকেই দেখলেন, আমরা তো প্রতিদিন সহ্য করি। আর বললেন না আমি মেয়ে হয়ে কিভাবে খেয়াল করিনি এসব? আমি খেয়াল করি মাহাত, সব বুঝতে পারি। বাম দিকে তাকান, কালো প্যান্ট শার্ট পরা একটা লোক দাঁড়িয়ে আছে, সে কিন্তু আমার দিকে ওই নজরেই তাকাচ্ছে। মাহাত তৎক্ষণাৎ বাম দিকে তাকালো। দুই লাইনে সাধারণ রাস্তা, মাঝখানে অল্প স্বল্প গাছগাছালি লাগানো। সে গাছগুলোর ফাঁক দিয়ে লোকটাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এতক্ষণ তার নজর তরির দিকেই ছিল। মাহাতকে তাকাতে দেখে এমন ভাব করলো যেন সে নিষ্পাপ, ভাজা মাছটা উল্টে খেতে পারে না। মাহাত এমনিতেই মাথা গরম মানুষ, তরি কথাগুলো বলতে চায়নি, পাছে যদি লোকটাকে কিছু করে ফেলে সে। শুধুমাত্র বাস্তবতা বোঝাতে চেয়েছিল। এখন ভয় লাগছে। মাহাতের দৃষ্টি স্বাভাবিক না, লোকটাকে মনে মনে কতবার যে মেরে ফেলেছে তার ইয়ত্তা নেই। কিন্তু তাকে অবাক করে দিয়ে মাহাত কিছুই করল না, বরং নির্বিকার ভঙ্গিতে তরির আঙুলগুলো হাতের ভাঁজে নিয়ে নিল সে, কোমলভাবে আঁকলে ধরল। ভাবখানা এমন, তরিকে সব খারাপ দৃষ্টি থেকে আড়াল করে ফেলেছে সে। কি ভীষণ নম্র ভদ্র। তরি অল্প হাসল, আলতো স্বরে বলল, এখন তো কেউ দেখছে না, হাত ছাড়ুন। মাহাতের একরোখা উত্তর। না, দেখো। তারপর আবারও বলল, তুমি একা একা আর কোথাও বের হবে না, আমাকে কল করবে, আমি আসবো, রিক্সা ঠিক করে দিব। শুধু রিক্সা ঠিক করে দিতে আসবেন? সেটা তো আমিও পারি। এখন থেকে কিভাবে রিক্সা ঠিক করতে হয় ভুলে যাও, এই বিষয়ে তুমি মূর্খ। আমি মূর্খ? আগে ছিলে না, এখন থেকে মূর্খ। অধরের ক্ষীণ হাসিটা মিইয়ে গেল। উদাস নেত্রে মাহাতকে পরখ করল সে, দেখল, এরপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার জন্য এতটা করার প্রয়োজন নেই মাহাত, অভ্যাস হারালে কষ্ট পাবেন।
মাহাদেবের একটুখানি চুপ থাকলো, তারপর মুচকি হেসে বলল, আমি আমার অভ্যাস হারাতে দেবই না। তাছাড়া তোমার দিকে কেউ খারাপ চোখে তাকালে আমার ভেতরটা চলে যায়। তরি চুপচাপ হাঁটতে লাগলো মাহাদের সঙ্গে, আর কিছুই বলল না। সে জানে মাহাদের তাকে রিক্সা ঠিক করে দেওয়াটাই মুখ্য উদ্দেশ্য না। বাইকে করে তরির পিছু পিছু এসে দেখা রিক্সা চালকটা আসলে তরিকে নিরাপদভাবে পৌঁছে দিয়েছে কিনা। তরির উদাসীনতা বেড়ে যায়। লোকটা কেন আরও আগে এলো না তার জীবনে? তাহলে হয়তো তাকে ভালোবাসার বিশাল বাধাটাও থাকতো না। ফোনের স্ক্রিনে একটা গ্রামীণ নাম্বার তুলে রাখা, তরির বাবার নাম্বার। প্রায় 2 সপ্তাহ আগে রাশেদ আকবরের সঙ্গে কথা হয়েছিল তার। এরপর না ওপাশ থেকে কল এসেছে, না এপাশ থেকে কল দেওয়া হয়েছে। তরি একটু দুরু মনেই কল লাগালো নাম্বারটাই। রিং হলো, কল রিসিভ হলো, নীরবতা চলল কিছুক্ষণ। রাশেদ আর একবার কাপা কাপা কণ্ঠে শোনা গেল, মা কেমন আছিস? উপচে আসা কান্নাটা গিলে ফেলল তরি। মলিন গলায় জবাব দিল, আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? আমি আছি কোনো রকম। ঢাকায় কোনো অসুবিধা হচ্ছে না তো? তোর স্বামী কি তোকে এখনো অপমান করে? ঢাকা শহর অনেক সুন্দর বাবা, সবাই অনেক ভালো, মামিও আর বকেন না। তরি কি মিথ্যাটা ভালোভাবে বলতে পারলো না বোধ হয়। রাশেদ আকবরের কণ্ঠেই বোঝা গেল সেটা। তিনি ঠুকরে উঠলেন, ওখানে কি বেশি অসুবিধা হচ্ছে মা? টাকা হাতে এখনো পাই নাই। তুই অন্য বাসা খোঁজ, যা লাগে আমি পরে দিয়ে দেব। বাড়তি টাকা দিতে হবে না বাবা, আমি অনেককে বলে রেখেছি। কয়েকদিনের মাঝে কোনো একটা চাকরি পেয়ে যাব, তখন বান্ধবীদের নিয়ে একটা নতুন বাসা খুঁজবো নে, তুমি চিন্তা করো না। রাশেদ আকবর শান্ত হলেন না। বাবার অসহায় কণ্ঠ ঠুকরে ওঠা তরিকে যেন আরও দুর্বল করে দিল। কোনো মতে কথা কাটিয়ে কল কেটে দিল সে। প্রশান্তির নিঃশ্বাস ফেলতে ফেলতেই আবারও দরজায় করাঘাত। সালেহার কণ্ঠ শোনা যাচ্ছে। অস্পষ্ট কী সব বকছে মেয়েটা। তরি গায়ের ওড়না ঠিক করলো। দরজা খুলে দিতেই সালেহা বকবক করে উঠল, প্রণয় ভাইজান আইছে আপা। আজকে মনে হয় মেজাজ ভালা নাই ভাইজানের। চোখ মুখ কেমন করে রাখছে এই যে কিল্লের আগে। তরি শুনল, তবে কোনোরূপ আগ্রহ দেখা দিল না। ক্লান্ত স্বরে বলল, আজকে আমার ভালো লাগছে না সালেহা, তুমি প্রণয় ভাইয়াকে খাবার দাবার একটু বেড়ে দিও। সালেহা যেন আঁতকে উঠল। কি কও আপা, বেশি খারাপ লাগতাছে? আমি ঠিক বলছি সালেহা, শুধু একটু ক্লান্ত লাগছে, ঘুমালে ঠিক হয়ে যাবে। সালেহা 3-4 বার পলক ঝাপটে বলল, আচ্ছা তাইলে তুমি ঘুমাও, আমি ভাইজানারে খাওন দিয়েই দিয়া দিমো। প্রণয়কে বেশ শান্ত লাগছে এখন। কিছুক্ষণ আগের রাগ আর দেখা যাচ্ছে না। তরিকে আশেপাশে দেখতে না পেয়েও তার প্রতিক্রিয়া স্বাভাবিক। চুপচাপ প্লেটের বিরিয়ানিটুকু খাচ্ছে। আজকের রান্নাটা মজা হয়নি তেমন। প্রত্যেকটা লোকমায় মুখের স্বাদ বিগড়ে যাচ্ছে, নাকি তার মনটার বিষাদে ভরে গেছে। আয়েশা খাতুন হঠাৎই সেখানে উদয় হয়ে ক্ষুব্ধ কণ্ঠে বললেন, এত কম খাবার নিয়েছিস কেন বাবা? টেবিলে দেখছি বিরিয়ানির বাটিটাও নেই। এই তরি মেয়েটা কি আদৌ কোনো কাজ ঠিক করে করতে পারে না? মেয়েটা কোথায়? আয়েশা খাতুন মাত্রই ঘুম থেকে উঠে এসেছেন বোধহয়। কণ্ঠে ঘুমু ঘুমু ভাব স্পষ্ট। প্রণয় তাকালো না, চুপচাপ বিরিয়ানির এক একটা কণা গিলতে লাগলো। পাশ থেকে সালেহা ভয়ে ভয়ে জবাব দিল, আপা শরীরটা ইসকা ভালা না ম্যাডাম, কইলো ঘুমাইবো। মুহূর্তেই প্রণয় থেকে নজর ঘুরিয়ে সালেহার দিকে তাকালেন তিনি। তীক্ষ্ণ তাচ্ছিল্য দৃষ্টি। ঠাট্টা সুরে বললেন, এত ক্লান্ত কেন? তোর আপা কি এভারেস্ট জয় করে আসছে নাকি? তার এই ঠাট্টাটা কারোই পছন্দ হলো না। সালেহার সামনাসামনি কিছু বলতে না পারলেও মনে মনে ভীষণ রাগে ফুঁসে উঠল। আয়েশা খাতুন আবারও বললেন, যা তোর আপাকে ডেকে নিয়ে আয়, এত ঘুমাতে হবে না, পরে ঘুমাক। আমার খাওয়া শেষ আম্মু, কাউকে ডাকতে হবে না। এতক্ষণ বাদে গম্ভীর মুখে বলে উঠল প্রণয়। বাস্তবিকই তার খাওয়া শেষ প্রায়, আর অল্প একটু আছে। আয়েশা খাতুন ভয়ঙ্করভাবে চোখ মুখ কুঁচকে ফেললেন। চাহনি হলো কাটা কাটা। সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, ডাকলে কি সমস্যা? তুই কি আবারও? কথা শেষ হলো না। আধা খাওয়া প্লেট রেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো প্রণয়। রাগে গা শিরশির করছে। কিছু একটা মনে পড়ে গেছে আবারও। মায়ের দিকে কেমন কঠিন নয়নে তাকালো সে। কাট কাট গলায় বলল, তুমি কি আমাকে শান্তি দিবে না? আমি কখন তোকে শান্তি দিলাম না, বরং তুই নিজের অশান্তির পথে হাঁটছিস। দেখ প্রণয়, তোরই ভালো মেয়ে না। নিঃশ্বাসের ঘনত্ব বাড়িয়ে প্রণয় কিছুক্ষণ কথা বলল না। মেজাজ তিত্তির করে তেতেও যাচ্ছে, রুক্ষ হতে যাচ্ছে আচরণ। তবু যথেষ্ট শান্ত গলায় সে বলল, তোরই আমার জন্য কেউ না আম্মু, থাকতে এসেছে থাকুক, ওকে দয়া করে কষ্ট দিও না।
কিন্তু প্রণয়কে তো আয়েশা খাতুন চেনেন, কথাটা ঠিক বিশ্বাস করতে পারলেন না। বললেন, প্রণয়, তুই ভুল পথে পা বাড়াচ্ছিস। মায়ের কথা শোন। তোকে তো 3 বছর আগের ঘটনা বলেছি আমি, তাই না? নির্লজ্জ মেয়েটা অলক্ষী না হলে কি এমন হতো? প্রণয় সেসব কথায় কান দিল না। খাবার ঘর ছেড়ে চলে যেতে লাগলো। ক্রমশই বুক ভারী হয়ে আসছে তার, অসহ্য মাথা ব্যথায় কাতর হচ্ছে শরীর। সালেহা নীরব দর্শকের মতো সব দেখছিল, বলা যায় হাঁ করে গিলছিল সব। আয়েশা খাতুন আর চোখে ওর দিকে একবার তাকালেন, পরপরই জোরালো কণ্ঠে ধমক দিয়ে উঠলেন, যা শুনেছিস শুনেছিস, কথাগুলো যেন তরির কানে না যায়। অবাক সালেহা আড়ষ্ট ভঙ্গিতে উপর নিচ মাথা নাড়ালো, একবার দুবার লাগাতার। নীল রঙের আকাশ, তার মাঝে একটু একটু করে উঠতে থাকা সাদা মেঘ, পরিষ্কার পরিচ্ছন্ন। মন মাতানো বাতাস এসে এসে ছুঁয়ে দিচ্ছে। মাথার ঘোমটা সামলাতে খানিকটা বেগ পেতে হচ্ছে তরির। হাত উঁচিয়ে ওড়না কপাল অবধি টেনে নিল সে। দোকানে ইয়ারফোন গুজে রাখা, এই অবেলায় গানটি বাজছে, তার ভীষণ পছন্দের গান। মাহাত কোত্থেকে যেন বাদাম কিনে নিয়ে এসেছে, 20 টাকা দিয়ে। এখন আবার বাদামগুলো থেকে সযত্নে খোসা ছাড়িয়ে তরির হাতে গুজে দিচ্ছে। তরি প্রথমে মানা করেছিল সে খাবে না, কিন্তু তেরা লোকটা কি আদৌ তার কথা শুনবে, কিংবা কখনো শুনেছে? তরি, আরও খাবে? হঠাৎ বলে উঠল মাহাত। তরির কানে ইয়ারফোন থাকায় সে শুনতে পায়নি, অন্য খেয়ালে বিভোর হয়ে আছে। মাহাত কয়েক সেকেন্ড অপেক্ষা করলো, এরপর আচমকাই তরির কান থেকে একটা ইয়ারফোন খুলে নিজের গানে ঢুকিয়ে নিল। ওপাশ থেকে গানের লাইন ভেসে আসছে, এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। শুনে হাসলো মাহাত, ক্ষীণ হাসি। ইয়ারফোনটা আবারও সাবধানে তরির কানে গুঁজে দিতে দিতে অবাক তরিকে শুধালো, আমার গাওয়া গান না তোমার বাজে লাগে? তুমি এত মিথ্যে বলো তরি? মাহাত খুব সুন্দর গান গাইতে পারে, দারুণ মারাত্মক কণ্ঠধার, ক্ষীণ ভরাট ক্ষীণ ভারী। প্রায়ই তরির পছন্দের সব গান গেয়ে রেকর্ড করে তরিকে পাঠায় সে। গিটারটাও খুব ভালো বাজাতে পারে। তরির প্লেলিস্টে এখন মাহাদের গাওয়া গান পর্যন্তই সীমিত, অন্যদের গাওয়া গান এখন আর ভালো লাগে না। অথচ তরি দিব্যি মিথ্যে বলে গেছে তার মাহাদের গান পছন্দ না। মনে মনে সে কিন্তু ঠিকই অবসর সময়ে একটুখানি মন খারাপে একটুখানি আনন্দে কানে ইয়ারফোন গুঁজে বসে থাকে। তরি মিনমিনে কণ্ঠে বলল, আমি আমি অন্য গান শুনছিলাম, হঠাৎ করে এ গান চলে এসেছে। আমি পছন্দ করি না আপনার গান। মাহাত হাসলো আবারও নিঃশব্দে, লঘু স্বরে বলল, মিথ্যে বলাটা হয়নি। মিথ্যে বলার সময় ঠোঁট কাঁপা পারুন, এদিক ওদিক তাকানো যাবে না, দৃষ্টি স্থির রাখতে হবে, জোরে জোরে নিঃশ্বাসও নিতে পারবে না, স্বাভাবিক থাকবে, ঠিক আছে? এবার আবার মিথ্যেটা বলো। তরি পলক ঝাপটালো, সরল কণ্ঠে বলল, আপনি কিভাবে বুঝে ফেললেন? মাহাত উত্তর দিল না, হাসতে হাসতে প্রশ্ন করল, আরও বাদাম খাবে? নিয়ে আসি। খাবো না। বলতে বলতে একটা তীব্র বাতাস এসে ওলট পালট করে দিল চারিদিক। পাখির কিচিরমিচির শব্দ হলো, পাতাগুলো গাছ থেকে আলাদা হয়ে ছোটাছুটি স্বাধীনভাবে করলো। তরি তাকিয়ে রইল, ম্লান কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনাকে আমি কেন মেনে নেই না সেটা জানতে ইচ্ছে করে না মাহাত? করে। তাহলে কখনো জিজ্ঞাসা করেনি কেন? জিজ্ঞেস করতে ইচ্ছে হয়নি, আমার কষ্ট পেতে ভয় লাগে তরি। তরি একদম চুপ হয়ে গেল, দৃষ্টি নুইয়ে গেল আস্তে আস্তে। মাহাত বসা থেকে উঠে দাঁড়িয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, বাস আসতে বোধহয় দেরি হবে, ওদিকটা অনেক জ্যাম বেঁধেছে। আমার আসতেই তো দেরি হলো। তৃষ্ণা পেয়েছে না? আমি পানির বোতল নিয়ে আসছি। বাস স্ট্যান্ড থেকে অনেক দূর মোটর সাইকেলটা রেখে এসেছিল মাহাত একটা বড় সড়ো গাছের নিচে। তরিকে বাসে উঠিয়ে প্রথমে সেখানেই গেল সে। পরে মনে পড়ল মোটর সাইকেলের তেল শেষ হয়ে গেছে সেই সকালে, পকেটে টাকা নেই, মানি ব্যাগটাও নেই, আনতে ভুলে গিয়েছিল। বাধ্য হয়ে মোটর সাইকেল রেখেই হেঁটে হেঁটে বাসে পৌঁছাতে হয় তাকে। আধা ঘন্টার রাস্তা, কম নয় কিন্তু। কড়া রোদে শরীর তখন ঘেমে একাকার, হাঁপিয়ে গিয়ে নিঃশ্বাসটাও অস্বাভাবিক প্রায়। কোনো মতে টেনে হিঁচড়ে ফ্যানটা চালালো মাহাত। বিছানায় বসতে না বসতেই ফোনে কল এলো, মাহাদের বাবা রশিদের কল। মাহাত প্রথমে কল ধরতে না চাইলেও পরে কী মনে করে ধরল। বলো। রশিদ জবাবে তৎক্ষণাৎ কিছু বলতে পারলেন না, তার শরীর ইদানিং ভালো যায় না। কিছু বলার আগেই খুব খুব করে কাশি চলে আসে, খুবই বিশ্রী ব্যাপার। এবারও জোরে সোরে কেসে উঠলেন, বললেন, কেমন আছিস বাবা? আছি। ওখানে সবাই কেমন আছে? বেশি ভালো না, দোকান অনেক ঝামেলা চলছে। তুই কবে আসবি? মাহাত উত্তরে কিচ্ছু বলল না। ফোনের ওপাশ থেকে তার ছোট বোনের কণ্ঠ ভেসে আসছে, হই হই করে চেঁচাচ্ছে সে। বারবার বলছে, বাবা আমার এই ফোনটা দাও,
আমি ভাইয়ার সাথে কথা বলবো। আব্বা দাও না। জবাবে রশিদও বারবার নিচু স্বরে চুপ করতে বলছেন ওকে। সব শুনে মাহাত বলল, ফোনটা নূপুরকে দাও আব্বা, কথা বলি। রশিদ প্রথমে একটু গাঁই গুই করলেন, তারপর ফোনটা নূপুরকে দিয়ে দিলেন। আজকের মতো যে ছেলে আর তার সাথে কথা বলবে না সেটা তিনি ভালো করেই জানেন। ফোন কানে রেখে নূপুর ভীষণ উৎফুল্ল হয়ে বলল, কেমন আছিস ভাইয়া? ভালো, তুই? আমিও ভালো আছি। তুই কবে আসবি? আসবো তোর বিয়ের সময়। নূপুর মুখ মাখিয়ে ফেলল, ভীষণভাবে নাক কুচকে বলল, আমার বিয়ের এখনো অনেক দেরি। তুই বুড়া হয়ে যাচ্ছিস, তোর বিয়ে আগে। বাবা আর চাচা তো তোর জন্য মেয়েও দেখে ফেলেছে। ওই যে শবনম চাচির মেয়ে আছে না, কুহু, সুন্দর করে মেয়েটা যে আমাদের বাসায় আসতো। মেয়ের তত্তর করে বলা কথাগুলো শুনে মাথায় হাত রশিদের। এই মেয়েটার পেটে কিচ্ছু থাকে না। কতবার বলেছিলেন মাহাতকে যেন আগে এসব না বলে, কিন্তু এই মেয়ে কি আদৌ শুধরাবার? মাহাত কথা বলছে না। নূপুর বার কয়েক হ্যালো হ্যালো বলল, তবু ফোনের ওপার শব্দহীন চুপচাপ। পরপরই লাইন কেটে গেল। রশিদ বিরক্ত ভঙ্গিতে মেয়ের থেকে ফোন কেড়ে নিলেন। মাথার একপাশে চর মেরে বললেন, মাইয়া দেখতে গেছি। এ কথা মাহাদরে কইতে গেলি কেন? তোরা মানা করছিলাম না? চর মারা জায়গায় হাত বুলিয়ে বোকা হাসল নূপুর, বলল, ভুইলা গেছিলাম আব্বা। রশিদ সন্তুষ্ট হলেন না। কিছুক্ষণ রোষপূর্ণ চাহনিতে চেয়ে রইলেন। নূপুরও মুখ লুকিয়ে পালালো যেন। ঠিক পালালো না, সে তো হাঁটতেই পারে না। হুইল চেয়ারে এর চাকা ঘুরিয়ে কোনো মতে আস্তে আস্তে কেটে পড়ল। বাড়ির খোলা বারান্দায় মাহাদের দাদি নুরেন্নেশা বসেছিলেন, হাতে সুই সুতা, কোলের সুতির বড়সড় একটা কাঁথা। দিনের প্রায় অনেকটা সময় তিনি কাঁথা সেলাই করেন। কাঁথায় সুই গাঁথতে গাঁথতে নুরেন্নেশা রশিদকে বললেন, আমার দাদুভাই কবে আইব কিছু কইছে? কইতে আর পারলো কই, তার আগেই তো নূপুর ঝামেলা পাকাই দিল। দাদুভাই রে তাড়াতাড়ি আইতে ক, আর না হইলে শহরে কোনো চাকরি বাকরি করুক। তুইও একটু শক্ত হইয়া কিছু কইস রাশিদ। আর কত পোলাটায় বাপের টাকায় খাইব? কথাটা যেন রশিদের পছন্দ হলো না। বিরক্ত কণ্ঠস্বরে বলল, আমার পোলা আমি বুঝমাম্মা, তুমি এত বেশি কও কেন? আমার এত সম্পদকে আমি রাইখা দেওয়ানের লেগে বানাইছি? বলতে বলতে উঠান ছেড়ে চলেই যাচ্ছিলেন তিনি। নুরেন্নেশা হাঁক ছাড়ল। কই যাস রাশিদ? রশিদ ততক্ষণে বাড়ি বেরিয়ে কাঁচা মাটির রাস্তায় চলে এসেছে। মায়ের কথাটা শুনতে পেলে উত্তর দিতে ইচ্ছে করেনি। প্রণয় তখন মাত্রই বাসায় ফিরেছে। রইসই ফ্রেশ হতেও চলে গিয়েছে। যাওয়ার আগে অবশ্য খাবার ঘরে থাকা তরির সাথেও তার চোখাচোখি হয়েছিল। ক্ষণিকের ঠান্ডা দৃষ্টির বিনিময় তরির যেন অস্বস্তিতে শরীর কাঁটা দিয়ে উঠছিল। সে দ্বিতীয়বার আর এই অস্বস্তিকর দৃষ্টির সম্মুখীন হতে চায় না, তাই যত দ্রুত সম্ভব হাত চালিয়ে কাজগুলো শেষ করতে চাইছে। হঠাৎ প্লেটগুলো সাজিয়ে সাজিয়ে রাখতে রাখতে সালেহা তরির দিকে তাকালো। পরপরই কেমন আর্তনাদ দিয়ে উঠল, আপা, তোমার কাঁধে এটা কিসের দাগ? তরির পরনের জামাটার গলা বেশ বড়। ওড়না দিয়ে কোনো মতে গলার দিকটা পেঁচিয়ে রেখেছিল সে। কখন যে ওড়না সরে গেল, তরি দ্রুত ওড়না ঠিক করলো। মৃদুস্বরে মিথ্যা বলতে চাইল, কিছু না। সালেহা ভ্রু কুচকালো বাজে ভাবে। সহজেই মিথ্যেটা ধরে ফেলে। আবারও জিজ্ঞেস করলো, সত্যি কইরা কও আপা, কি হইছে? দুঃখ পাইছো কেমনে? তরি কৃত্রিম রাগ দেখিয়ে ধমক দিল, বললাম তো কিছু না। এত বেশি প্রশ্ন কেন সালেহা? তরির ধমকে একটু মন খারাপ করলো না সালেহা, বরং দাঁত বের করে হাসলো। সে জানে তরির হয়তো মন খারাপ, নয়তো সালেহাকে কখনোই বকতো না। প্রণয় খাবার ঘরে এসে চেয়ারে বসে পড়ল। তরির দিকে আবারও সেই অস্বস্তিকর দৃষ্টি ফেলে শুধালো, খাবারে কি কি আছে? মাংস, ভর্তা, লাল শাক। কিসের ভর্তা? কাঁঠাল, শুটকি। প্রণয় একটু ভেবে বলল, মাংস খাবো না, ভর্তা আর লাল শাক দাও। প্রণয় সবসময় নিজেই বেড়ে খায়, অথচ আজ বেড়ে দিতে বলছে কেন কে জানে। সালেহাটাও পাশে নেই। প্রণয় খাবার বেড়ে দেওয়ার আশায় বসে আছে, তাই বাধ্য হয়ে তরি খাবার বেড়ে দিতে লাগলো। সে সময় প্রণয় খুব আস্তে করে প্রশ্ন করল, দাগটা কি অর্ণবের দেওয়া তরি? তরি চমকালো খুব। চট করে একবার দেখে নিল গলার কাছটা, না, সব তো ঠিকই আছে। বিস্মিত নেত্র জোকা প্রণয়ের দিকে স্থির হতে এসে মুচকি হেসে আবারও বলল, আপনার বাবা মাকে আমার একটুও পছন্দ না জানেন, এত স্বার্থপর মানুষ হয়? নিমেষেই চোখ মুখ কঠিন করে তরি বলল, আমার মা বাবা স্বার্থপর হলে আপনারা কি ভালো মানুষ নিশ্চয়ই নন। আমার খারাপ সময় আপনারা কখনো আমার ভালো মন্দ জিজ্ঞাসা করতে এসেছেন, কিন্তু অথচ সময় সময় খোঁচা দিতে ঠিকই ভুলেন না।
প্রণয় লঘু হাসির রেশ নিয়ে বলল, এইটা তো আপনার খারাপ সময় তরি। আমরা কি আপনাকে আপনার খারাপ সময়ে এখানে থাকতে দিচ্ছি না? অপমানটা তীব্রভাবে গায়ে লাগলো। তরির ফ্যাকাশে মুখশ্রী আরও ফ্যাকাশে হয়ে গেল। সেখানে আর দাঁড়ালো না সে, হনহনিয়ে ঘরে চলে গেল। তরির ঘরে কোনো ধরনের ঘড়ি নেই। সময় দেখতে হলে তাকে মোবাইলের স্ক্রিনের দিকেই তাকাতে হয়, কিন্তু মোবাইলটা বিছানায় পাচ্ছে না, বালিশের নিচে, টেবিলের ওপর কোথাও নেই। ব্যাগ থেকে কি সে বের করেনি? মেঝের একপাশে রাখা মাঝারি ব্যাগটা হাতে নিল সে। অনেক কিছু ব্যাগটায় ঘাটাঘাটি করার সময় একটা গোলাপ আর তার সাথে কস্টেপ দিয়ে লাগানো একটা চিরকুট পেল। গোলাপটার অনেকাংশ শুকিয়ে গেছে, গুটি কয়েক পাপড়িও ঝরে গিয়েছে। তরি চিরকুটটা কস্টেপ থেকে ছাড়িয়ে নিল। সাদা রঙের ছোটোখাটো কাগজ, এক ভাঁজ দেওয়া, ভাঁজে দাঁড়ালে আঁকাবাঁকা কতগুলো লেখা, 1 2 3 করে অনেকগুলো পয়েন্ট। তরি পড়ে দেখলো, বোঝা গেল মাহাদের চিরকুট এটা। সে মিথ্যা বলার অনেকগুলো টিপস দিয়েছে। মিথ্যা বলার সময় এটা করা যাবে না, ওটা করতে হবে। পড়তে পড়তে তরি হেসে ফেলল, ম্লান অথচ অকৃত্রিম হাসি। চিরকুট আর গোলাপ ফুলটি ব্যাগে রাখতে রাখতে তরি বিড়বিড়ালো, আপনি আমাকে এত জ্বালান কেন মাহাত? আজকাল প্রণয়ের সঙ্গে তরির দেখাই হয় না বলা চলে। হাসপাতাল থেকে আস্তে আস্তে ঘড়িতে তখন প্রায় 1টা। ততক্ষণে ক্লান্ত তরিও ঘুমে বিভোর। ছোট সালিহা এক হাতে খুব সূক্ষ্মভাবে সব সামলে নেয়।